বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওইদিকে শুদ্ধর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সাদাত চৌধুরী আর জুবাইর চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছে না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাস রুদ্ধকর অবস্থা। এমনিতে সব এলোমেলো, তার উপর জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পেল না। না চাইতো বসে পড়ল চলতে। সীতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এই বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউই। আর না কারো প্রতি কেউ রাগ পুষে রাখলেন। শখ ছল ছল চোখে শুধু দেখে গেল 3 মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো, আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনের খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কুরপুরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন যে সেখানে নেই। অফিসের দরজা তালা ছিল না। রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলার প্রচলিত কথায় আছে না, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগোর লোক। তবে কোনোভাবে ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাসওয়ার্ড দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবেই তো যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগোর বিনা বাধায় হাতিয়ে নিবে। যেখানে লাখ নয়, হাজার নয়, কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগোর যে এটার উদ্দেশ্যই আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আছে যে ওই ল্যাবে। ইগোর যে পরিমাণ রেগে আছে, ঐশ্বর্যকে হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এই খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক নাগারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো। সায়ন বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সব এখানেই আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এই কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এ ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়। আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এই জন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গুখা গরু, বলছি না কিছু, ফোন রাখ। এই কথা বলে সায়ন গজগজ করতে করতে কল কেটেই দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে শারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এই কথাটা বাড়িতে এসে জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক ডাল ভাত, তবুও তার বাড়ির খাবার চাই। সেই যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এইসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল সায়ন। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে মনে মনে এইসব কথা ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে ছুটলো সায়নের কাছে। কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগোর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরের এক পাশ ঝলসে গেছে অ্যাসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুলো শুদ্ধর একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন। এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাও করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এইসব কথা কাকে বলবে? বরং শুনলে সব আরো ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কি না, সেই সব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে, কোন দিকে চাপে
শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শুনিনি তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার, সেজন্য সে ঘটনা গোপন রাখল। কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায়? যায় না তো, বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। শায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের আলো ফুটতেই শরাফত চৌধুরীর কাছে খবর চলে এলো, ওনার পরিচিত এক বিজনেসম্যান শায়নকে ভোর থেকে হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালে হতবাক হয়ে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনেরা তো ভাইয়েরদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীতারা জায়নামাজটা গুছিয়ে উঠে রাখলেন, তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোনো খবর পেলে? হসপিটালের যেতে হবে, সেটা দ্রুত চলো। হসপিটালে কেন? একথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সীতার হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজ বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবলই বুঝে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড়মা কাঁদছে। সীতারা সেমেন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতে শরাফত চৌধুরী তারা দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বলল সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকেই বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। সকলে অজ্ঞতা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট জোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো। তা দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো, এমন এমন কথা বললো যে শুদ্ধর রাগের পারদ পাল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালি শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে আসবে। যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাটা দূর হয়ে যাবে। এজন্য তো পালানোর মতো বুকামি করলো না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানি হয় না। এই কথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তার ছেলের হাসি হেসে বললাম, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না। গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি। তা এই ইঁদুরের গর্তে থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নিব, চৌধুরীদের রক্তে দম আছে। আর যদি না পারিস তাহলে আজকে তোরই সামনে তোরই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। একথা ইয়াসির বলতে দেরি, কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকে সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়ে ও গিয়েছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যেই মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধর শক্ত হাতের প্যাঁচা ইয়াসির এমনভাবে আটকা পড়লো যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো ইয়াসির। শুদ্ধর শরীরও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গরম দিয়ে শীতলের কাছে গিয়ে কাছতে কাছে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধর দিকে। হাতের উল্টো পিছে রক্তের ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এ দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদি করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তে বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকে হিসিয়ে পড়ল। কালিমা পড়। হাসলো ইয়াসের, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসে। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থিমে থিমে বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্তে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি, তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো। থেকে যাও আমার কাছে, আমি শুধরে নিব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ। এই কথা বলে একটু থেকে পুনরায় থুতু ফেলে বলল, আজ যদি মারা যাই তাহলে বেঁচে গেলা, আর কোনোভাবে যদি আমি প্রাণে বেঁচে যাই তাহলে তুমি আমরা আবার মুখোমুখি হব। এবার উটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। এই কথা বলে শুদ্ধ বন্দুকের নলে
চুমু খেতে শুদ্ধ ট্রিগার, কথা বলে শুদ্ধর বন্দুকের নালে চুমু খেতে শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো, এসে শুদ্ধকে এলো পাথারে মারতে শুরু করলো। শীতল কাটা মুরগির মতো ছটফট করলো। ইয়াসির শীতলের হাতের বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে, যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল, গগন বিদারী চিৎকার করছে সে, তার একটাই কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন, মারছেন কেন ওকে? শুদ্ধ ভাই। এই কথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতে পারল না। তার আগে ইয়াসির তাকে তার বাহুডোরে আগলে নিল, শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কথা কান্না থামাতে বলল, ততক্ষণে হাসান আর শুদ্ধকে মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতে ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধেই তুলে নিল, কিন্তু কয়েক পা এগোতে শুদ্ধ এক পা বাড়াতে ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বা পায়ে শুটি করে দিল। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠে শুনে একটু দূরে এগোনোর ছেলেগুলো ফিরে আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে, ইয়াসির আটকে গেছে দেখে বুরাক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধর বুক বরাবর। শুরু থেকে হাসান খেয়াল করেছিল বুরাককে, এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে এক ধাক্কা দিয়ে সরল ঠিকই, কিন্তু গুলি বিদ্ধ শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিয়ে বসলো কারেন্টের তারে। সেকেন্ডের মাধ্যমেই কারেন্টের শকে শরীর কেঁপে উঠল শীতলের শরীর। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দিল, চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে, কিন্তু শুদ্ধ শুনলে তো। সে আবার ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে কাঁদতে কাঁদতে বলা, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি, সুইচ খোঁজ। শুদ্ধ নিজেকে ছাড়াতে ছাড়াতে সবাইকে অবাক করে দিয়েই ইয়াসির সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির ঘোরাতে গিয়ে সুইচ অফ করে দিল। শীতল থপ করে পড়লো মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না, চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরে দৌড়ে গেল শীতলের কাছে, মাথাটা তুলে নিল নিজের কোলে, গাল চাপড়ে রাখতে থাকলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুজে গেছে, শক্ত মেঝেতে আশ্রে পড়ে কপালে সবুজ কালছিটে পড়ে গেছে। সে আবার ডাকলো, এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। কথা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না, দু হাত দিয়ে বুকে চাপ দিল, কাজ হচ্ছে না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো, আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি। আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তো তাকা। ভেজা কণ্ঠে এ কথা বলে শুদ্ধ থামল, জোরে জোরে কবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর রেখে দিল। এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রুই ঝরে পড়লো অবচেতন শীতলের গালে। কত যত্নে হাত বুলালো, গলগল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে, কাপা কাপা হাতে সেখানে রুমাল বাঁধলো। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার কাছে আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরার পায়তারা করবি না, যদি করিসও তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। এ কথা বলে চালমাচাল পা শীতলকে নিয়ে বেরিয়ে এলো হাসান, নিজেও বেরিয়ে এলো শুদ্ধর পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসলো শুদ্ধর কাঁধে, শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের উপর, হাতে দুটো ঠোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে, কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে? অতঃপর
তারা গাড়িতে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটোখাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে কি ডাক্তার থাকে না? এখনও নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন। তাদের কিছু বলে গুরুত্ব তো দিলই না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সার্চ করে তবেই সূত্র বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলে তারা উড়াল দিল ঢাকার পথে ধরে। এইটুকু সময় শুদ্ধ শীতলকে এমনভাবে তার বাহু ধরে আগলে রাখলো যেন ছাড়লে সে হারিয়ে যাবে। অতঃপর তারা নিজস্ব হসপিটালে পৌঁছতে ডাক্তাররা নার্সের ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটি রুমে দরজার দিকে একবার তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে, তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এসব ফাইজলামি মোটেও বরদাস্ত করব না, কারণ আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীত কিছু ঘটে তবে আমি আমার জীবনের মায়া করব না, একটুও করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কি না, আমি রাখি কি না। আমি মুখে বলেছি ভালোবাসি না, বাসবও না, তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি। বলবই বা কিভাবে? ছেড়ে থাকতে পারলে তো। শুদ্ধ আব্বা আমার। দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো শুদ্ধ কারো বিস্ময় কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো। তার থেকে দুহাত দূরে সিরাজ সাম্য সৃজনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখে হতবাক চাওনি। শুদ্ধ এখানে কেন? কখন এসেছে? একা কেন এসেছেই যখন তাদেরকে জানালো না কেন? এই কথা চিন্তা করে উনি শুদ্ধর দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞেস করার আগে হাসান এসে কিছু বলতে শুদ্ধ ওনাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালে একজন নার্স বলল, ওনার পেশেন্ট তো। বাকি কথা বলার আগেই ওনারও ডাক পড়তেই উনিও ছুটে চলে গেল। সিরাত হতবাক হয়ে তাকে রইল শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলা হসপিটালে ছুটে এসে ঐশ্বর্যের ঘটনা জেনেছে। সায়ন রাত থেকে ঐশ্বর্য নামের মেয়েটার জন্য ছোটাছুটি করছিল তাও জানা গেছে। আর মেয়েটা কে? রুবাব যে মেয়েটার প্রতি কত দুর্বল সেই ঘটনাও স্পষ্ট। কাউকে বাড়তি করে বলার প্রয়োজন পড়েনি। ছেলের বিপদের কথা শুনে রাগ ভুলে কিছুক্ষণ আগে শতরূপা চৌধুরীও ছুটে এসেছেন। এসে ছেলেকে বুকে ঝাপটে ধরে বলেছেন, সব কিছুর মালিক আল্লাহ, ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। রুবাব মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথাই বলতে পারেনি, অজরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত বোঝালো। ওনারা এতক্ষণ তিনতলার ওয়েটিং রুমে বসেছিলেন। মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, কিন্তু ঐশ্বর্যকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদ দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি, শুধু এতটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমনভাবে ঝলসে সেটা পূর্বের মতো আর কখনোই হবে না। একথা শুনে রুবাব মলিন এসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। একথা শুনে ডাক্তারের কিছুক্ষণ সেটার মুখের দিকে তাকে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করেছেন। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে, এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটু উব্দিটুকু নামেনি। সবাই শুকনো মুখে ভালো একটা সংবাদের আশায়। এদিকে সবার কান্নাকাটি, মন খারাপ দেখে সাম্য সৃজন কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। সায়নও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতে পায়নি। এতক্ষণ না খেয়ে থেকে সৃজন সাম্যকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করলো। সাম্য তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলল, ভাইয়া আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে, কিছু মিছু খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের কথায় সাম্য চমকে পাশ ফিরে তাকালো। সচরাচর সৃজন তাকে ভাইয়ের সম্বোধন ডাকে না, কারণ তারা যমজ। তবে সৃজন যখন বিপদে পড়ে কিংবা কোনো ব্যাপারে সমাধান খুঁজে পায় না তখন ডাকে, পরিবর্তন আনে। সাম্যকে বড় ভাইয়ের আসনে বসিয়ে দিয়ে মনের কথা শেয়ার করে সমাধান চায়। তবে ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে সাম্য সবার দিকে তাকালো। এবার কি হবে? ভাই খেতে চাচ্ছে, খাবার কোথায় পাবে? একটু দূরেই ফিল্টারে পানি খাওয়ার ব্যবস্থা দেখে এক গ্লাস পানি এনে ভাইকে দিল, কিন্তু পানি খেয়ে
ক্ষুধা যেন মাথা চারা দিয়ে উঠলো, গা গোলাতে লাগলো। একথা সাম্যকে জানালে সাম্য করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো, মাথায় হাত বুলিয়ে দিল। সে তো টাকা নিয়ে আসেনি, কিছু টাকা থাকলে দৌড়ে গিয়ে কিছু মিছু এনে ভাইটাকে দেওয়া যেত। স্বর্ণ শখ আপুকেও আশেপাশে দেখছে না। রুবা ভাইয়ের মন খারাপ, কার কাছে টাকা চাইবে? একথা ভাবতে ভাবতে বড়দের দিকে তাকাতেই দেখে তার 3 মা তাদের দিকেই তাকিয়ে আছে। দূর থেকে বুঝে গেছে ঘটনা। সন্তান যতই বড় হোক, মুখে কিছু না বলুক, কিন্তু মুখ দেখে মনের কথা বোঝার ক্ষমতা শুধু মায়েদেরই আছে। ওনাদের তাকাতে দেখেই ওরা দুজনই একটু লজ্জা পেল। নাকের ডগা থেকে চশমাটা ঠেলে ঠিকঠাক করে নড়ে চড়ে বসল। তখন সীতারা ওনার পার্স থেকে টাকা বের করে সিরাতের হাতে গুজে দিয়ে বললেন, তোরও কি আক্কেল জ্ঞান হবে না মেজো? বাচ্চা দুটো না খেয়ে আসে সেটাও খেয়াল করিসনি তুই? একজন খেতে বসে সেই যে উঠে গেল আর খোঁজ নেই। বাড়ির লোক চিন্তা করছে একটা ফোন করে জানাবে, তাও করছে না। আরেকজনকে হসপিটালে এসেও দেখতে পেলাম না। রুবারটাকে কি বলবো বুঝতে পারছি না। সব কটা একসাথে আমার জান ভাজা ভাজা করতে উঠে পড়ে লেগেছে। কান্না ভেজা কণ্ঠে এই কথা বলতে বলতেই ওনার গাল গড়িয়ে অশ্রু নামল। জায়ের কথা শুনে সিরাত মুখ কাচুমাচু করেন। মনে ঠিকই আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পার্সও আনেননি, এ অবস্থায় টাকা চাইতো নিজের বিবিকে বাঁচছিল। তবে টাকা পেয়ে বসে না থেকে সাম্য সৃজনকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেলেন। বাচ্চা দুটোকে পেট পুরে খাওয়ালেন, শুকনো কিছু খাবার কিনে দিলেন, দুটো স্যালাইনও কিনে ইনটেক পানি বোতলের ক্যাপ খুলে গুলিয়ে নিয়ে ফিরে এলেন। এটুকু সময়ের মধ্যে লিফটের কি সমস্যা হয়েছে কে জানে, তাই ভিড় এড়িয়ে দোতলার সিঁড়ি পেরিয়ে 3 তলার সিঁড়িতে পা দিতেই থমকে দাঁড়িয়ে গেলেন। পরিচিত কাউকে দেখলেন ভেবে এগিয়ে দেখছেন পেছনে ঘুরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অবাক হলেন তাকে দেখে, তারপর বিস্ময় ঠেলে ডেকেই ফেললেন শুদ্ধকে। পেছন ঘুরতেই সিরাত এগিয়ে এসে কিছু বলার আগেই তো চলে গেল ছেলেটা। একটু পর শুদ্ধ ফিরে এলো। উনি শুদ্ধর বুকে হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, আব্বা, আব্বা রে, কি হয়েছে তোর? কিভাবে এত ব্যথা পেলি? রক্ত কেন তোর গায়ে? শীতল, আমার শীতলটা কোথায়? কোথায় রেখেছিস মেয়েটাকে? শুদ্ধ ব্যাকুল স্বরে মেজো মাকে কথা বলতে দেখে হাত ধরে থামালো। এইটুকু কথা বলতে বলতে হাঁপিয়ে গেছেন, রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শুদ্ধ ওনাকে ধরে পেতে রাখা চেয়ারে বসালো, ওনার হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ওনাকেই খাওয়ালো। তারপর স্বাভাবিক হলে শুদ্ধ জানতে চাইলে উনি এখানে কেন। সিরাত যতটুকু জানে সেটুকু শুদ্ধকে জানালো। বাড়ির লোকজন জানে না শুদ্ধর গোপন ল্যাব সম্পর্কে, তাই লুটপাট হওয়ার ঘটনাও অজানা। রুবাবের পছন্দের মানুষ এটুকু জানে ওনারা, কিন্তু শুদ্ধ ঠিক ওই 2 দিয়ে 4 মিলে নিল। সে কয়েকবার ঢোক গিলে বন্ধ ওটির দিকেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অসহনীয় যন্ত্রণায় জর্জরিত হওয়া বুকটা যেন নতুন কয়েক টন পাথর এসেই জমা হলো। চোখের তারায় ভাসলো রুবাব আর ঐশ্বর্যের মুখ। এরই মধ্যে সাম্য সৃজন কখন 3 তলায় ছুটে গেছে খেয়াল করেনি তারা। দুজনেই দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে এনেছে। শুদ্ধ হসপিটালে শুনে সবাই এসে তাকে ঘিরে ধরলো। সীতারা কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে যত্ন করে ছেলের মুখ মুছিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। শুদ্ধর গায়ের রক্ত আর ছোট ছোট আঘাতের চিহ্ন দেখে সকলেরই নেত্রজোড়া ভিজে উঠল। ছেলেটা কত ব্যথা নিয়ে অনড় হয়ে বসে দাঁড়িয়ে আছে। সেমির একটু দূরে চোখে আঁচল চেপে ধরে নীরবে কেঁদেই যাচ্ছেন। ছেলেটা কত ব্যথা নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। সিমিন একটু দূরে চোখে আঁচল চেপে ধরে নীরবে কেঁদে যাচ্ছেন। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে দেখলো, কিচ্ছু বলল না। তখন ওটির দরজা খুলে ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। গলা খাকারি দিয়ে শুদ্ধকে বললেন, মিস্টার সোয়াইব, সরি টু সে, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন, কোনোভাবে হার্টবিট স্বাভাবিক হচ্ছে না। গুলি, কারেন্টের শক একসাথে হওয়ায় তার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। বুলেট বের করা হয়েছে, তবে গুলির কারণে শরীর দুর্বল ও রক্তক্ষরণের জন্য অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্টের শকে ওর অবস্থা আরও শোচনীয় হয়েছে। এটুকু বলে ডাক্তার থামলেন, তারপর না চাইলেও অপ্রিয় কথা বলেই ফেললেন, আসলে যা অবস্থা, যখন তখন তার হৃদয় যত্ন থামতে পারে। প্রস্তুত থাকো ইয়াং ম্যান। এই কথা বলে ডাক্তার নার্সের দিকে তাকালেন। নার্স কাগজ কলম এগিয়ে দিলেন। শুদ্ধ
সেটা হাতে নিয়ে দেখে বন্ড সই দিতে হবে। শুদ্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডক্টরের দিকে। মানে কি কিছু বাবুল তাবুল বকতে শুরু করেছে এই ডক্টর। ওইদিকে ডাক্তারের কথা শুনে সকলে কাঁদতে শুরু করেছে। সিমিন দৌড়ে এসে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হাউ মা করে কেঁদে গেলেন। শুধু কম্পিত হাতে কাগজটার দিকে তাকিয়ে রইল। তার দায়িত্ব কাঁধে নিতে পারলো না। কাবির নামায় তার নামের পাশে তার নাম জুড়তে পারলো না, অথচ তার জন্য নাকি বন্ডে সাইন করতে হবে। এই দিনটাও দেখতে হলো। ম্যাঙ্গাজি তাকে এই পর্যায়ে এনে দাঁড় করালো। এতবার করে বলল ছেড়ে যাওয়ার আয়োজন না করতে, সে সেটাই করছে। কোনো মানে হয় এইসবের? কোথায় সায়ন? আসছে না কেন? আদরের বোনকে সে কিছু বলছে না কেন? তাকে কি আবার চালাকাট হাতে নিতে হবে? অন্যদিন না হয় তার প্রতিটা কথায় ধাপে ধাপে অবাধ্য হয়, তাই বলে আজও হবে? নিজের কথা শেষ করে ডাক্তার দাঁড়ালেন না, নার্সকে সাইন নিতে বলে ওটিতে ঢুকে গেলেন। শুদ্ধ অনড় হয়ে এখনো তাকিয়ে আছে কাগজটার দিকে। ছাত্রজীবন কিংবা পেশাগত দিক থেকে এ অবধি সে অসংখ্যবার কাগজে সিগনেচার করেছে। নামি দামি কাগজ সাইন করার আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হয়েছে, তবে কখনো এমন লাগেনি, বুকের ভেতর এমন দুমড়ে মুচড়ে প্রলয়ঙ্কারী ঝড় ওঠেনি। অথচ আজ হাতই চলছে না। কাগজটা মনে হচ্ছে কয়েক টন ভারী, ধরে রাখতে মনে হচ্ছে শরীর সবটুকু শক্তি চুষে নিচ্ছে। কয়েক হাত দূরে দাঁড়ানো শরাফত চৌধুরী ছেলের মনের অবস্থা বুঝে এগিয়ে এলেন, কাঁধে হাত রাখলেন। শুধু বাবার দিকে তাকালো। বাবাকে দেখে শুদ্ধ খুব ইচ্ছে করলো ছোটবেলার মতো করে অভিযোগ করতে, কিন্তু এখন তো সেসব সাজে না। সে যদি বলে ভঙ্গুর মানুষটা আরও ভেঙে পড়বে। তবে সে কিন্তু ঠিক বুঝতে পারছে বাবার ভেতরে জ্বলে যাচ্ছে। জ্বলবেই তো। শীতল তো ওনার কলিজা, দাদির মতো টকটকে গায়ের রং, আর কিছুটা মুখের আদল পাওয়াতে ভালোবাসাটা যেন আরেক দফা বেশে। ভালোবাসার জের ধরে অভিযোগ করলেও যে খাটবে না তা খুব ভালো করেই জানে সে। এইদিকে ছেলের মুখ দেখে শরাফত চৌধুরী কিছু বলার ভাষা পেলেন না। অজ্ঞতা উনি কাগজটা নিজের হাতে নিয়ে দিক বেদিক না তাকিয়ে সিগনেচার করে দিলেন। নার্স সেটা নিয়ে স্থান ত্যাগ করলেন। এদিকে এই ঝামেলার মধ্যেই 3 তলা থেকে খবর এলো ঐশ্বর্যের আরও খারাপ অবস্থা। অসহ্য জ্বালা পড়ে কাটা মুরগির মতোই ছটফট করছে বেচারি। কখনো মাকে ডাকছে, কখনো বাবাকে, কখনো বা আল্লাহকে। আগুনে পোড়া কিংবা এসিডে ঝলসে যাওয়া মানুষের যে কত কষ্ট সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এইদিকে ঐশ্বর্য কাছে তো আরেক দিকে তার কান্না দেখে রুবাব কাটছে। ওদের কান্না দেখে শতরূপা বিপদে কাটার মতো বিপদ কাটার দোয়া পড়ে যাচ্ছেন। দোয়া পড়তে পড়তে ওনার চোখে দিয়েও যেন ঝরছে অশ্রুধারা। এতদিন মেয়েটার বাবার জন্য মেয়েটা বিয়েতে রাজি হতো না। অন্যদিকে রুবাবও জেদ ধরে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে রাজি হতো না দেখে খুব বকাছকা করতেন, কথা বলা অফ করে দিয়েছিলেন। কিন্তু কখনো ছেলে মেয়ে দুটোকে বদদোয়া দেননি, অমঙ্গল কামনা করেনি। তবুও তারা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট চোখে দেখা যায়। এতিম মেয়েটার সাথে এমন কি কিছু হওয়াই লাগতো? ঐশ্বর্যের কথা শুনে শুদ্ধ আর দাঁড়ালো না। শরাফত চৌধুরীকে এখানেই থাকতে বলে দ্রুত পায়ে গেল 3 তলায়। নিজেই ডিরেক্টরের সাথে কথা বলল। সরাসরি জানতে চাইলো বেস্ট চিকিৎসার এখানে সম্ভব কিনা। যদি হয় তাহলে রাখবে, নয়তো এমার্জেন্সি দেশের বাইরে পাঠিয়ে দেবে। বসে থাকার সময় কারো হাতে নেই। অতঃপর ডক্টরের সাথে ফাইনাল কথা বলে শুদ্ধ বাইরে এলো। রুবাব 2 হাতে মুখ ঢেকে চুপ করে বসে আছে। তার হাতে কবজি গড়িয়ে তার হাতের কবজি গড়িয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে যাচ্ছে। রুবাব ব্যাকুল হয়ে কেঁদেই যাচ্ছিল ওর বাবা মারা যাওয়া। তারপর তাকে এভাবে কাঁদতে দেখেনি কেউ। শুদ্ধ শান কখনোই কোনো ভাই বোনের কান্না সহ্য করতে পারে না। কেউ কাঁদলে ইচ্ছে করে যতই কষ্ট হোক সব আবদার পূরণ করে হাসি ফোটাতে, কিন্তু এই মুহূর্তে রুবাবের হাসি ফোটাতে অক্ষম সে। ওর হাসির কারণ যে বেডে শুয়ে থাকা ছটফট করছে। শুধু ইচ্ছে করছে ঐশ্বর্যকে দেখতে গেল না, কারণ এই অবস্থায় তার কাছে যাওয়াটা ঠিক হবে না। তবে দূরে থেকে দেখতে গিয়েও ঐশ্বর্যের চোখে চোখ পড়ে গেল। ঐশ্বর্য রুবাবকেই খুঁজছিল, কিন্তু শুদ্ধকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো। 2 হাতে জোর করে ক্ষমা চাইলো, কারণ সে শুদ্ধর এতদিনের পরিশ্রম রক্ষা করতে পারেনি। শুদ্ধ ল্যাবটা আমানত হিসেবে
পেয়ে সেই আমানত রক্ষা করতে। তাকে কাঁদতে দেখে শুধু ঠোঁটে হাসি আটল। ঠোঁটের কাজটায় 2 আঙুলের সাহায্যে হাসতে ইশারা করলো, কাঁদতে বারণ করলো, ধৈর্য ধরতে বলল, ইশারায় বোঝালো আবার নতুন করে তৈরি করবে। ঐশ্বর্য বুঝল সবে, তবে তার কান্নার বেগ বাড়ল তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে। শুধু পুনরায় বোঝালো সে সর্বদা আছে তার পাশে, ভাইয়ের মতো এতদিন খেয়াল রেখেছে, প্রাণ থাকা অবধি সেভাবেই দেখবে। সে যেন না কাঁদে, ল্যাবের জন্য কোনো কষ্ট না পায়। তার সুস্থ হতে হবে, রুবাবের মুখে হাসি ফোটাতে হলেও তাকে কষ্ট সামলে উঠতে হবে। শুধু যতটুকু পারলো বোঝালো ঐশ্বর্যকে। মজার ব্যাপার হচ্ছে তাদের ল্যাবে একজন বোবা ছেলে কাজ করত। ট্যালেন্ট থাকলে প্রতিবন্ধকতা কোনো ব্যাপার না, ছেলেটা তার কাজ দিয়ে সেটাই দেখিয়েছিল। মিশুক প্রকৃতির ছেলেটা সবার সাথে মিশতে চাইতো, কিন্তু কেউ তার কথা বুঝতো না দেখে এড়িয়ে যেত। কিছু বলতে গেলে বিরক্ত হতো। পরে শুদ্ধর তার সঙ্গে ইশারায় কথা বলাটা রপ্ত করে ফেলেছে। আজকে যেটা সেটা কাজেই লাগালো। অতঃপর শুদ্ধ ঐশ্বর্যের থেকে বিদায় নিয়ে সরে গিয়ে রুবাবের কাছে গেল। আস্তে করে কাঁধে হাত রাখতে রুবাব অশ্রু ভেজা লাল বর্ণ চোখে তাকালো। এই সময় শুদ্ধকে দেখে রুবাব ঠোক গিরে উঠে দাঁড়ালো। তারপর কিভাবে যেন ছোট করে জড়িয়ে ধরলো শুদ্ধকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দে ভাই, আমরা তোর আমানত রক্ষা করতে পারিনি। আমার ওই ঐশ্বর্য ভালো নেই ভাই, ওকেও মাফ করে দে।